আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে অনার্স ফোর্থ ইয়ারের দ্য স্টাডি অফ পোয়েট্রির মোটামুটি আলোচনা হয়ে গেছে। শুধু টাসেস্টন মেথডের অ্যাপ্লিকেশনটা বাকি ছিল। তো এই পার্টে এই টাসেস্টন মেথডের অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলি, যে টাসেস্টন মেথডটা কিভাবে প্রয়োগ করতে হবে, সেটা প্রয়োগ করে আমরা কিভাবে ক্লাসিক পোয়েটদেরকে আইডেন্টিফাই করতে পারি, বা কোন একটা কবিতাকে আমরা কিভাবে জাজ করতে পারি। সেই মেথডটাই হচ্ছে টাসেস্টন মেথড, যেটা ম্যাথু আর্নল্ডের খুবই বিখ্যাত একটা মেথড। কিন্তু এটা আবার এই মেথডের কিছু লিমিটেশনস আছে। মানে পুরোপুরি যে বেস্ট পোয়েট্রি আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো, বা বেস্ট কোয়ালিটি পোয়েট যে আমরা খুঁজে বের করতে পারবো, সেটাও একদম না। এটার কিছু লিমিটেশনস আছে টাসেস্টন মেথডের। তো যাই হোক, স্টাডি অফ পোয়েট্রির অনেক বড় আলোচনা ছিল গতদিনে। সেই আলোচনাগুলোর মধ্যে আমরা এস্টিমেট, তারপর হচ্ছে কোয়ালিটিস অফ এ বেস্ট পোয়েট আর পোয়েট্রি, এই পাঁচটা জিনিসকে আমরা মনে রাখবো, কারণ এটা আমাদের টাসেস্টন মেথডের মূল সাবস্টেন্স। তো একটা বেস্ট কোয়ালিটি পোয়েট্রির পাঁচটা বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ কি, যারা রিয়েল ক্লাসিক বা গ্রেট পোয়েট অফ দ্য পাস্ট, এদের কবিতাগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, পাঁচটা বৈশিষ্ট্য পাবো। তারপর আস্তে আস্তে এই পাঁচটা বৈশিষ্ট্য এজ অফ চসার থেকে শুরু করে মডার্ন এজ পর্যন্ত এক একজন বিখ্যাত কবি, এজ ভিত্তিক এক একজন বিখ্যাত কবির সাথে আমরা ম্যাচ করে দেখবো যে তাদের সাহিত্যকর্মগুলা বা তাদের কবিতাগুলোর মধ্যে এই পাঁচটা কোয়ালিটিস এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে তারা হবে রিয়েল ক্লাসিক পোয়েট, আর যদি এক্সিস্ট না করে তাহলে তারা রিয়েল ক্লাসিক পোয়েট হবে না। ঠিক আছে? তো এর মধ্যে আমরা ক্লাসিক কবিদের কোয়ালিটিস যেখানে যেখানে পাবো সেটা আইডেন্টিফাই করবো, আর যেখানে পাবো না সেটা আইডেন্টিফাই করবো। এটা হচ্ছে টাসেস্টন মেথডের কাজ। তাহলে আমাদের রিয়েল ক্লাসিক কারা? দান্তে, মিল্টন, হোমার, শেক্সপিয়ার, ভার্জিল, এরা হচ্ছে রিয়েল ক্লাসিক। এবং এদের কাজ, সাহিত্যকর্মের যে বৈশিষ্ট্য, এদেরকে আমরা মানদণ্ড হিসাবে নেব। তো সেই বৈশিষ্ট্যগুলো কি আমরা গত ক্লাসে ডিটেইলে পড়ে ফেলছি, সেটা আরেকবার রিমাইন্ডার নেই। তাহলে ট্রুথ, হাই সিরিয়াসনেস, সিরিয়াস সাবজেক্ট, বিউটি ইন এক্সপ্রেশন অ্যান্ড গ্র্যান্ড স্টাইল, এই পাঁচটা হচ্ছে গ্রেট পোয়েটদের যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মের ফিচার্স বা বৈশিষ্ট্য বা কোয়ালিটিস। তাহলে ট্রুথ, এই যে এখানে দেয়া আছে, এটা ট্রুথ, হাই সিরিয়াসনেস, সিরিয়াস সাবজেক্ট, বিউটি ইন এক্সপ্রেশন, গ্র্যান্ড স্টাইল। তাহলে মোটের উপরে এই যে প্রথম যে তিনটে ব্যাপার, এই তিনটে ব্যাপারের সমন্বয় হচ্ছে পয়েটিক ট্রুথ, আর এই যে পরের যে দুইটা ব্যাপার, এই দুইটা হচ্ছে পয়েটিক বিউটি। তার মানে ক্লাসিকদের কাজের বৈশিষ্ট্য হচ্ছে কি, পয়েটিক ট্রুথ এবং পয়েটিক বিউটি, এই দুইটা জিনিস তাদের কাজের মধ্যে থাকবে। তো এই যে পাঁচটা বৈশিষ্ট্য, এটাকে আমরা মানদণ্ড হিসেবে ধরব। এই যে উপরে লেখা আছে আর এখানে ঘর করা আছে। তাহলে প্রথমে এই টাসেস্টন মেথডটা অ্যাপ্লিকেশন হবে মিডল ইংলিশ পিরিয়ড থেকে শুরু হবে, চসারের উপর থেকে। প্রথমে চসারের উপরে অ্যাপ্লিকেশন হবে। চসারের কাজের মধ্যে যদি এই পাঁচটা বৈশিষ্ট্যই থাকে, তাহলে পাঁচটা ঘরে আমরা টিক চিহ্ন দেব, সব এক্সিস্ট করে। তো যেটা থাকবে না সেটাতে আমরা ক্রস চিহ্ন দেব। আর মনে রাখতে হবে, এই পাঁচটা বৈশিষ্ট্যের একটাও যদি কোনো কবির কবিতার মধ্যে অনুপস্থিত থাকে, তাহলে সে ক্লাসিক হবে না। ঠিক আছে? আর যদি পাঁচটাই প্রেজেন্ট থাকে, তাহলে সে হবে রিয়েল ক্লাসিক।
তাহলে আর্নল্ড gives a method to identify the real classic and he gives the name task system method to this method. তাহলে ম্যাথু আর্নল্ড ক্লাসিকদেরকে আইডেন্টিফাই করার জন্য একটা মেথড ব্যবহার করে, যে মেথডটার নাম হচ্ছে টাস্ক সিস্টেম মেথড। ইট ইজ এ মেথড টু জাজ দ্য কোয়ালিটি অফ পোয়েট্রি। তাহলে এই টাস্ক সিস্টেম মেথডটা হচ্ছে এমন এক ধরনের মেথড যেটা পোয়েট্রির কোয়ালিটি জাজ করতে ব্যবহার করা হয়। A goldsmith hit the gold against the stone to know the quality or purity of gold. একজন স্বর্ণকার যেমন স্বর্ণের বিশুদ্ধতা নির্ণয় করতে পাথর ব্যবহার করে, কোষ্টি পাথর, he uses this method to know about the purities and impurities of gold. তাহলে এই পাথর দ্বারা সে কি স্বর্ণের বিশুদ্ধতা এবং অবিশুদ্ধতা যেভাবে নির্ণয় করতে পারে, in the same way, ঠিক একইভাবে আর্নল্ড uses this method to know about the qualities of poetry. তো আর্নল্ডও ঠিক এই মেথডটা ব্যবহার করে তার কবিতার যে কোয়ালিটিস গুলো এগুলোকে ফাইন্ড আউট করতে। তাহলে ইট ইজ এ কম্পারেটিভ মেথড অফ ক্রিটিসিজম। এটা একটা কম্পারেটিভ মেথড বা তুলনামূলক একটা মেথড, যেখানে ক্লাসিকদের সঙ্গে মডার্ন পোয়েটদের তুলনা হবে, তুলনা করে তাদের সাহিত্যকর্মের মান যাচাই করা হবে। আচ্ছা, to apply this method on various poets and ages, তারপরে ম্যাথু আর্নল্ড কি করবে, এই মেথডটা দ্বারা এই মেথডটা সে কি বিভিন্ন এজের কবিদের উপরে প্রয়োগ করবে। আর্নল্ড টেক্স প্যাসেজ ফ্রম দ্য ওয়ার্কস অফ দ্য গ্রেট ক্লাসিক লাইক হোমার অ্যান্ড দান্তে। তাহলে আর্নল্ড কি করবে, হোমার এবং দান্তের সাহিত্যকর্মের যে বিখ্যাত লাইনগুলো আছে সেই লাইনগুলা এটার মানদণ্ড হিসেবে নিবে, আর ওই লাইনগুলোকে এক সাইডে রেখে স্কেল হিসেবে রেখে অন্যান্য যারা কবি সাহিত্যিক আছে যাদের সঙ্গে এই মেথডটাকে অ্যাপ্লাই করা হবে, যাদের সাথে বা যাদেরকে অ্যাপ্লাই করা হবে এটাতে, তাদের কবিতার ভালো ভালো লাইনগুলোকে এই লাইনগুলোর সঙ্গে কম্পেয়ার করে দেখা হবে। দেখার পরে যদি লেখার কোয়ালিটি মিলে যায়, এই পাঁচটা কোয়ালিটির যদি মিলে যায় তাহলে তারা ক্লাসিক, আর যদি না যায় তাহলে তারা ক্লাসিক নয়। এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন এজের কবিদের সাহিত্যকর্ম ভালো ছিল আর কোন এজের কবিদের সাহিত্যকর্ম ভালো ছিল না, বা ক্লাসিকদের মতো ছিল, ক্লাসিকদের মতো ছিল না কারা। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে, দ্য প্যাসেজ দ্যাট আর্নল্ড টেক্স হ্যাভ দিস কোয়ালিটিজ ইন কমন। আচ্ছা, তারপরে বৈশিষ্ট্যগুলোর কথা বলছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে ট্রুথ, হাই সিরিয়াসনেস, সিরিয়াস সাবজেক্ট, বিউটি ইন এক্সপ্রেশন অ্যান্ড গ্র্যান্ড স্টাইল। এটা হচ্ছে ক্লাসিকদের লেখার বৈশিষ্ট্য বা কোয়ালিটিস। তাহলে আমরা এবার অ্যাপ্লিকেশনে আসি। তাহলে বাই কিপিং দিস কোয়ালিটিজ ইন সেন্টার, এই লাইনগুলোকে আমরা কি করব, এই কোয়ালিটিস গুলোকে, এই পাঁচটা কোয়ালিটিসকে আমরা সেন্টারে রাখবো, মানদণ্ড হিসেবে রাখবো, যেটা আমরা উপরে রেখে দিচ্ছি। আর্নল্ড অ্যাপ্লাইজ টাসেস্টন মেথড অন চসার ফার্স্ট। আর্নল্ড কি করবে, এই টাসেস্টন মেথডটা প্রথমত সে চসারের উপরে প্রয়োগ করবে। তাহলে চসার কোন এজের, মিডল ইংলিশ পিরিয়ডের শেষের দিকে চসার, যেটা এজ অফ চসার নামে পরিচিত। এর ডিউরেশন 1340 থেকে 1400। এই সময়টাতে মিডল ইংলিশ পিরিয়ডের সব থেকে গ্রেট পোয়েটকে চসার, ওই এজের সেরা কবিতার উপরে সে টাসেস্টন মেথডের অ্যাপ্লিকেশন করতেছে। দেখি আমরা অ্যাকর্ডিং টু আর্নল্ড, চসার ইজ জেনুইন সোর্স অফ জয় অ্যান্ড স্ট্রেংথ। বলতেছে চসারের লেখার মধ্যে আমরা মানে সোর্স অফ জয়, আনন্দ পাই, অ্যান্ড স্ট্রেংথ, ভিন্ন ভিন্ন বিষয় উপস্থাপন করেছে। দেয়ার ইজ অ্যান এক্সিলেন্স অফ স্টাইল অ্যান্ড সাবজেক্ট ইন হিজ পোয়েট্রি। তার কবিতার মধ্যে কি আছে, এক্সিলেন্স অফ স্টাইলও আছে, সাবজেক্ট ম্যাটারও আছে। ঠিক আছে, হি হ্যাজ ডিভাইন ফ্লুইডিটি অফ মুভমেন্ট অ্যান্ড ডিকশন। তার ভাষার কি ফ্লুইডিটি আছে, উন্নত মানের ডিকশনও সে ব্যবহার করছে। বাট হি ক্যান নট বি কল্ড এ ক্লাসিক। কিন্তু এত সবকিছু থাকা সত্ত্বেও আমরা তাকে ক্লাসিক বলতে পারবো না। কি সমস্যা তাহলে? বিকজ হিজ পোয়েট্রি ল্যাকস হাই সিরিয়াসনেস। তাহলে তার কবিতার মধ্যে কোনটা সমস্যা আছে? চসারের মধ্যে ল্যাক অফ হাই সিরিয়াসনেস আছে, মানে চসার ব্যক্তিগতভাবে ওই বিষয়টা সিরিয়াস সাবজেক্ট নিছে, বাট চসারের মধ্যে ওই সিরিয়াসনেসটা ছিল না, ব্যক্তি হিসেবে চসার সিরিয়াস ছিল না। এইটাই হচ্ছে তার সমস্যা। তাহলে আমরা একটু এই শখটার দিকে তাকাই। তাহলে তার লেখার মধ্যে ট্রুথ ছিল, ক্যান্টারবেরি টেলস এর মধ্যে বাস্তব ঘটনা
অবলম্বনে ক্যান্টারবেরি টেলস রচিত ছিল। তারপরে কি হচ্ছে, চসারের মধ্যে সিরিয়াস সাবজেক্টও ছিল, সাবজেক্ট ম্যাটারটা সিরিয়াস, কারণ চসারের ক্যান্টারবেরি টেলস রিপ্রেজেন্ট দ্য কন্টেম্পোরারি ইংল্যান্ড অফ 14th সেঞ্চুরি। 14th সেঞ্চুরি ইংল্যান্ডের যে সামাজিক চিত্র সেটা সে তুলে ধরে, ঠিক আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চসারই প্রথম ব্যক্তি যে এতগুলা ক্যারেক্টারকে একটা গল্পের মধ্যে নিয়ে আসছে, ঠিক আছে। এখান থেকে পরবর্তীতে নভেলের ধারণা আসবে, ড্রামাগুলোর ধারণা আসবে এখান থেকে। তারপরে কি, চসারের বিউটি ইন এক্সপ্রেশনও ভালো ছিল, গ্র্যান্ড স্টাইলও ছিল, বাট চসারের একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে হাই সিরিয়াসনেসটা ছিল না, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, ওই 5টা ফিচার্স এর বা 5টা কোয়ালিটিস এর একটা যদি ফিল আপ না হয় তাহলে আমরা তাকে রিয়েল ক্লাসিক বলতে পারবো না, ঠিক আছে। তাহলে উই ক্যান নট কল চসার এ রিয়েল ক্লাসিক বিকজ হিজ রাইটিং হ্যাজ দ্য ল্যাক অফ হাই সিরিয়াসনেস, সো চসার ইজ নট এ রিয়েল ক্লাসিক। তাহলে চসারের লেখার মধ্যে কি কি আছে, ট্রুথ আছে, সিরিয়াস সাবজেক্ট আছে, বিউটি ইন এক্সপ্রেশন, গ্র্যান্ড স্টাইল, এই 4টা আছে। তাহলে আমরা কি বলতে পারি, চসারস রাইটিং হ্যাজ দ্য কোয়ালিটিজ অফ ট্রুথ, serious subject, beauty in expression, grand style. All of them are present in Chaucer's writing, but he has the lack of high seriousness. কিন্তু তার লেখার মধ্যে কি ছিল, এই যে হাই সিরিয়াসনেস এর অভাব ছিল। His writing has the lack of high seriousness, so we cannot call Chaucer a real classic. সুতরাং আমরা চসারকে রিয়েল ক্লাসিক বলবো না। কথা বুঝে গেছে? এই গেল একটা প্রয়োগ। এরপরে মিডল ইংলিশ পিরিয়ডের পরে যে পিরিয়ডটা, সেটা হচ্ছে পিরিয়ড অফ রেনেসাঁ। এই যে রেনেসান্স পিরিয়ডে 4টা ভাগ আছে মোটের উপরে। প্রি রেনেসাঁকে যদি আমরা স্কিপ করে যাই, 1500 থেকে 1558 এই সময়টা বাদ দিয়ে গেলে, পরে এলিজাবেথানেস, জ্যাকোবিয়ানেস, ক্যারোলাইন এজ, কমনওয়েলথ এজ, এই যে 4টা ভাগ। তাহলে 1558 থেকে 1603 এই যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে এলিজাবেথানেস, and it is considered the golden age of English literature. ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এলিজাবেথানেস। এই স্বর্ণযুগ বলার পেছনে সব থেকে বড় যে অবদান, ইনি হচ্ছে শেক্সপিয়ার। শেক্সপিয়ার বিলংস টু এলিজাবেথানেস। এই জন্য ওই এজের সব থেকে বড় কবি হচ্ছে শেক্সপিয়ার, বড় মাপের ব্যক্তিত্ব শেক্সপিয়ার। এই জন্য টাচস্টোন মেথডটা অ্যাপ্লাই করা হলো ওই এজের শেক্সপিয়ারের উপরে। তাহলে শেক্সপিয়ার, মিল্টন এরা তো হাই রিয়েল ক্লাসিক, এটা তো আমরা পড়াশোনায় পড়ে আসছি। তার মানে কি, শেক্সপিয়ারের লেখার মধ্যে এবং মিল্টনের লেখার মধ্যে, শেক্সপিয়ার এবং মিল্টন এদেরকে তো আমরা জানি এদের লেখা ভালো ক্লাসিকদের মতো। তার মানে এর লেখার মধ্যে 5টা বৈশিষ্ট্য উপস্থিত আছে, এরও 5টাই আমরা টিক চিহ্ন দিয়ে দেব। তাহলে শেক্সপিয়ার, তার পরবর্তী স্টেজ হচ্ছে পিউরিটানেস, মানে কমনওয়েলথ পিরিয়ডের ওই যে সময়টা থেকে ওই পাশে রেস্টোরেশন এজের আরো 10 বছর, এই পুরো টাইমটাতে এজ অফ মিল্টন, এই সময় সেরা কবি ছিল মিল্টন। তাহলে মিল্টনের উপর আর শেক্সপিয়ারের উপর একসঙ্গে যখন প্রয়োগ করলো ওই স্টাতে, দেখা গেল এদের মধ্যে এই 5টা কোয়ালিটিস উপস্থিত আছে। তাহলে শেক্সপিয়ারস রাইটিং, এই শেক্সপিয়ারের লেখাগুলোতে কি আছে, the writing of Shakespeare has existed all the qualities of the classic. ক্লাসিকদের সব কোয়ালিটিস আছে, কি কি, ট্রুথ, হাই সিরিয়াসনেস, সিরিয়াস সাবজেক্ট, বিউটি ইন এক্সপ্রেশন, গ্র্যান্ড স্টাইল। And also Milton, his writing has the qualities of truth, high seriousness, serious subject, beauty in expression, and grand style. So we can consider Milton and Shakespeare as a real classic. সুতরাং আমরা মিল্টন এবং শেক্সপিয়ারকে একসাথে কি বলতে পারি, রিয়েল ক্লাসিক বলতে পারি, because all the qualities of the real classic are presented in their writings. কারণ তাদের সব কোয়ালিটিসই কি আছে, ক্লাসিকদের সব কোয়ালিটিসই তাদের লেখার মধ্যে উপস্থিত আছে। সুতরাং এরা দুইজন হচ্ছে রিয়েল ক্লাসিক। তাহলে আমরা রেনেসান্সটা শেষ করে ফেললাম, তারপরে আমরা আসবো নিও ক্লাসিক্যাল। রেনেসান্সের পরে যে ইংলিশ সাহিত্যের এজ, সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল এজ। এখন এই নিও ক্লাসিক্যালে আমরা তো জানি 3 মনস্টার, ড্রাইডেন, পোপ এবং জনসন। তাহলে এখানে ড্রাইডেন এবং পোপকে আমরা একসাথে নেব, কারণ এরা ওই একই এজের দুইজন, এরা ঠিক আছে, এদেরকে আলাদা করে বলার কিছু নাই। তো এই ড্রাইডেন এবং পোপ সম্পর্কে যখন বলতেছে,
Then he applies the method on the age of Dryden. This age is regarded as superior of that of the others for sweetness of poetry. Dryden and Pope are the famous poets of this age, but this age was full of rules and regulations. The restrictions that were imposed on the poets were infirmity, irregularity, precision, and balance. This age is famous as the age of prose and reason. সোজা কথা আমরা আসতেছি, এই এজটা আসলে আমাদের এই যে ড্রাইডেন এবং পোপ যতটুকু কবিতা ওই এজের মধ্যে তারা লেখে, ওই এজের মধ্যে কি লজিক ছিল, রুলস রেগুলারিটি ছিল, সবকিছু বেশি, মানে কোনো লজিক্যাল আর্গুমেন্ট ছাড়া তারা কথা বলতে পারবে, ঠিক আছে। এবং সেখানে কি হবে, পোয়েট্রির থেকে প্রোজের যে প্রচলনটা এটা বেশি থাকবে, প্রোজটা হাইলাইটেড থাকবে ওই এজের মধ্যে, প্রোজের লেখার প্রচলনটা বেশি থাকবে, পোয়েট্রিটা কম থাকবে। তারপরে যেটুকু পোয়েট্রি ড্রাইডেন এবং পোপ লেখে এইটুকুই, যেমন আমরা অ্যাবজালম এন্ড একিটোবেল পড়ি, রেপ অফ দ্য লক পড়ি, এই কবিতাগুলো তাহলে ইপিক না, ওটা মগ হিরোইক ইপিক, বোঝাই যাচ্ছে ওটা সাবজেক্ট ম্যাটারটা সিরিয়াস না। পলিটিক্যাল এলিগরি, ড্রাইডেন অ্যান্ড পোপ এটা কি করলো, একটা সিরিয়াস ইস্যুর উপরে লিখলো, বাট সেটা লিখে ফেললো সে এলিগরি, ঠিক আছে। তাহলে পয়েটিক যে হাইয়েস্ট ফর্ম গুলো আছে এই সময়টাতে তারা ওইটা ডেভেলপ করতে পারে না অ্যাজ লাইক দ্য ক্লাসিক। আর অন্য কথায় আমরা কি বলতেই পারি, এই এজটা মূলত পোয়েট্রির এজ ছিল না, এটা ছিল প্রোজের এজ। তার মানে কি, এই সময় তাদের যে প্রোজ রাইটিং গুলো আছে এইগুলোর আলোকে তাদেরকে আমরা কনসিডার করব। তাহলে তাদের প্রোজ রাইটিং গুলোর মধ্যে এই যে ট্রুথ, হাই সিরিয়াসনেস, সিরিয়াস সাবজেক্ট, বিউটি ইন এক্সপ্রেশন, গ্র্যান্ড স্টাইল, এই যে পাঁচটা কোয়ালিটিস এটা উপস্থিত ছিল তাদের লেখার মধ্যে, বাট তাদের পোয়েট্রিতে নয়, এইগুলা তাদের প্রোজ গুলাতে উপস্থিত ছিল। খুব ইন্টারেস্টিং। এই জন্য আমরা ড্রাইডেন এবং পোপকে পোয়েট ক্লাসিক বলবো না, আমরা এদেরকে বলবো প্রোজ ক্লাসিক। কথাটা এখানে লিখে দিচ্ছি, প্রোজ ক্লাসিক। তাহলে এরা নট, ড্রাইডেন এন্ড পোপ আর নট prose classic, poet classic, but they are prose classic because all the qualities of the classic are presented in their prose, not poetry. কারণ ক্লাসিকদের যে কোয়ালিটিস গুলো আছে ওই পাঁচটা, এই পাঁচটা কোয়ালিটিস তাদের প্রোজ গুলোর মধ্যে ছিল, কিন্তু তাদের পোয়েট্রির মধ্যে এগুলা ছিল না, এই জন্য তারা হচ্ছে প্রোজ ক্লাসিক, নট পোয়েট ক্লাসিক। ক্লিয়ার করা গেল? এই হচ্ছে রেস্টোরেশন এজের ব্যাপার। তাহলে রেস্টোরেশন এজে যারাই বিখ্যাত ছিল তাদের লেখার মধ্যে কি এই পাঁচটা কোয়ালিটিস বা ক্লাসিকদের মতো তারাও চিন্তা করতো, কারণ ওই এজটার নামই কি নিও ক্লাসিক্যাল পিরিয়ড, কৃত্রিম প্রাচীনতা। মানে কি, তারা ফলো করবে ক্লাসিকদেরকে, ক্লাসিকদের লেখা, ক্লাসিকদের প্যাটার্ন, এগুলো তারা ফলো করবে, বাট সেটা কোন সাইডে, প্রোজ সেক্টরে, নট পোয়েট্রি। এই জন্য তাদেরকে বলা হচ্ছে প্রোজ ক্লাসিক। আশা করি এই পয়েন্টটা বোঝা যাচ্ছে। তারপরে পরের এজে আসি আমরা, রোমান্টিকদেরকে তো আসলে চিন্তা করা হয় না। এই থমাস গ্রে, রোমান্টিক, লেট রোমান্টিক পিরিয়ড অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, ঠিক আছে। এই জন্য আমরা তাকে সরাসরি ধরবো ভিক্টোরিয়ান এজে, থমাস গ্রে, মানে একে এ ছিল এজ অফ ট্রানজিশনে, রোমান্টিক এজে শেষ হচ্ছে এবং ভিক্টোরিয়ান এজে শুরু হচ্ছে, ঠিক এই পিরিয়ডটাতে আমরা থমাস গ্রেকে পাবো। যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে সে, ঠিক আছে। ওই দুই যুগের মিলন স্থলে থমাস গ্রে সাহিত্যকর্মগুলো আসবে। এই জন্য আমরা একেবারে এখানকার মধ্যে গ্রেট পয়েট থমাস গ্রে তাকে নেওয়া হয়েছে, রোমান্টিকদেরকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। কারণ ম্যাথু আর্নল্ড ভিক্টোরিয়ান এজের লোক, সে তো আর রোমান্টিকদেরকে জাজ করবে না, তাই না? তাহলে এই থমাস গ্রে এর মধ্যে যদি আমরা দেখি একটু গ্রেকে নিয়ে কি বলছে। তাহলে আর্নল্ড then applies the method on Gray. He is our classic poet according to Arnold. আর্নল্ডের মধ্যে থমাস গ্রেকে সে ক্লাসিক বলছে। He lived with the great poets, with the Greeks, studying and enjoying them and caught their poetic point of view and poetic manner. সে বলতে যে সে গ্রিকদের সাথে অনেকদিন ছিল, ঠিক আছে। গ্রিক যে সাহিত্য এটার সাথে তার সম্পৃক্ততা ছিল, তার লেখার মধ্যে, তার স্টাইলের মধ্যে এই গ্রিক ম্যানারটা দেখা যায়। He is scantiest and fairliest of classics in our poetry, but he is a classic. তো বলতেছে সে আমাদের পোয়েট্রিতে সে একজন ক্লাসিকের ভূমিকায় আছে, কারণ তার লেখাগুলোর মধ্যে কি এই যে পাঁচটা কোয়ালিটিসই প্রেজেন্ট আছে, এবং গ্রেকে আমরা বলবো পোয়েট ক্লাসিক, পোয়েট ক্লাসিক। তাহলে এই যে শেক্সপিয়ার, মিল্টন, চসার, এরা সবাই কি
চষার তো পোয়েট ক্লাসিক নয়, এরা দুইজন হচ্ছে পোয়েট ক্লাসিক, এ হচ্ছে নট এ রিয়েল ক্লাসিক। তাইলে বাকি থাকলো এরপরে বার্নস। এই বার্নসকে যখন আমরা পড়বো মডার্ন এজের দিকে, তখন বার্নস আর মডার্ন এজের রাইটাররা আসলে কাউকেও ফলো করতো না ওভাবে ঠিকঠাক মতো। তো ক্লাসিকদেরকে তো আসলে ফলো করার কিছু নাই, তারা তাদের নিজস্ব যেটাকে বলে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটাকে ব্যবহার করতো তারা বেশি। ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটা ব্যবহার করতে গিয়ে অনেক রুলস রেগুলেশন এগুলো থেকে তারা ছিটকে পড়ে গেছে। এগুলো কেয়ার করার কোনো সময় তাদের ছিল না, তাদের চিন্তার মতো করেই তারা লিখছে, ঠিক আছে। তো তারপরে এর মধ্যেও চারটা বৈশিষ্ট্য উপস্থিত ছিল, এবং চসারের যে সমস্যা ছিল এই বার্নসেরও একই সমস্যা ছিল, ঠিক আছে। তার মানে কি, এই যে ট্রুথ এইটা জাস্ট ছিল না, হাই সিরিয়াসনেসটা ছিল না, এটা ছিল, এটা ছিল, এটা ছিল। তাহলে এটাতে যদি আমরা আসি, দেন হি অ্যাপ্লাইজ দ্য মেথড অন বার্ন, হিজ পোয়েমস ডিল উইথ স্কটিশ ড্রেস, স্কটিশ ম্যানার অ্যান্ড স্কটিশ রিলিজিয়ন। এই বার্নসের বাড়ি ছিল স্কটল্যান্ডে, তার কবিতার বিষয়বস্তু সবকিছু মিলে কি স্কটল্যান্ড কেন্দ্রিক ছিল। স্কটিশ ম্যানার, স্কটিশ ড্রেস, স্কটিশ কালচার, হি ট্রাই টু রিপ্রেজেন্ট অলওয়েজ, ঠিক আছে। তাহলে এই বার্নস এর উপরে যখন প্রয়োগ করা হলো, দেখো যে এ তো ইংরেজি কবির মধ্যেই পড়ে না, খালি সে তাকে আমরা কিভাবে ক্লাসিক কনসিডার করব? সবই ঠিক আছে, কিন্তু তার লেখার মধ্যে যে লেভেলের সিরিয়াসনেস থাকা দরকার বা সিরিয়াস সাবজেক্ট গুলো আনা দরকার, এটা স্কটল্যান্ডের ক্ষেত্রে সিরিয়াস, বাট ওভারঅল সাহিত্যের দিকে যদি আমরা তাকাই, এই বিষয়টাকে অতটা গুরুত্ব দেওয়ার কিছু নাই। কোনো ন্যাশনাল ইস্যু বা ন্যাশনাল ক্রাইসিস নিয়ে তার কবিতা ছিল না, বা থাকলেও কি সেগুলোতে তার যে সিরিয়াসনেসটা থাকা দরকার, এই সিরিয়াসনেসটা তার মধ্যে ছিল না। তার মানে কি, তার ল্যাক অফ হাই সিরিয়াসনেস, যেটা চসারের ছিল, ঠিক আছে। সো উই ক্যানট কল বার্ন এ রিয়েল ক্লাসিক বিকজ হিজ রাইটিং হ্যাজ দ্য ল্যাক অফ হাই সিরিয়াসনেস লাইক চসার। তাহলে বার্নকে আমরা রিয়েল ক্লাসিক বলবো না, কারণ চসারের লেখার মতো তারও কি আছে, চসারের যেমন ল্যাক অফ হাই সিরিয়াসনেস আছে, বার্নসেরও এই একই সমস্যা আছে। দ্যাটস ওয়াই চসার অ্যান্ড বার্নস আর নট এ রিয়েল ক্লাসিক। শেক্সপিয়ার, মিল্টন, এরা হচ্ছে, মিল্টন এবং গ্রে এই তিনজন হচ্ছে পোয়েট ক্লাসিক, অ্যান্ড ড্রাইডেন অ্যান্ড পোপ দে আর কনসিডার্ড অ্যাজ দ্য প্রোজ ক্লাসিক। এই যে টোটাল মিডল ইংলিশ পিরিয়ড থেকে একবারে মডার্ন পিরিয়ড পর্যন্ত এই যে ওই যে বিখ্যাত কবিদের উপরে প্রয়োগ করলে আমরা এই সামারিটা পাবো। তাহলে মোটের উপরে কি দেখা গেল, রিয়েল ক্লাসিক কয়জন, শেক্সপিয়ার, মিল্টন এবং থমাস গ্রে, এদের লেখাগুলা দান্তে, হোমার এবং ভার্জিলের লেখার অনুরূপ, ওদের কোয়ালিটিস গুলোর সাথে ম্যাচ করে। দ্যাটস ওয়াই দে আর দ্য পোয়েট ক্লাসিক, তারা রিয়েল ক্লাসিক, ঠিক আছে। আর চসার এবং বার্নস এই দুইজনের লেখায় একটা করে বৈশিষ্ট্য অনুপস্থিত আছে, একটা করে কোয়ালিটির অ্যাবসেন্স আছে। দ্যাটস ওয়াই তারা দুইজন কি নট এ রিয়েল ক্লাসিক বিকজ দেয়ার রাইটিং হ্যাজ দ্য ল্যাক অফ হাই সিরিয়াসনেস, ঠিক আছে। আর এদিকে ড্রাইডেন অ্যান্ড পোপ অলসো এ ক্লাসিক বাট নট ইন পোয়েট্রি, দে আর প্রোজ ক্লাসিক because these five qualities are presented in their prose, so we can consider Dryden and Pope as a prose classic. এই যে এইভাবে এটা পুরাটা সিনোপসিস করে দিলে এই টাফেস্টের মেথডটা দেখানো হয়ে যাবে। এই যে চার্টটা, এটা বোঝানোর সুবিধার্থে, এটা যদি বোঝা না যায় আমাকে আবার বলতে হবে, আর বোঝা না যাওয়ার তেমন কোনো সমস্যা নেই। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু টিচ। এইটা পড়ানোর সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা। তারপরে যদি সমস্যা হয় জানাতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে টাফেস্টের মেথড। আর এই মেথডের একটু মেরিটস এন্ড ডিমেরিটস আছে। তো মেরিটসটা তো আমরা বলতে পারি, কিন্তু ডিমেরিটস গুলো পারা যায় না। ডিমেরিটস গুলো হচ্ছে যে এই টাফেস্টের মেথডের সাহায্যে সবগুলো লাইনকে এভাবে অ্যানালাইসিস করা সম্ভব হয় না। দেখা যাচ্ছে যে চসারের ক্যান্টারবারি টেলস থেকে তার যে গ্রেটেস্ট লাইন কয়টা আছে, ভালো ভালো লাইন কয়টা আছে, এই কয়টা নেওয়া হয়। শেক্সপিয়ারও একই, ধরো যে 1000 লাইনের একটা কবিতা আছে, যেমন শেক্সপিয়ারের দুইটা লং ন্যারেটিভ পয়েম আছে, ভেনাস অ্যান্ড ভেনিস, এটা থেকে কিছু লাইন নেওয়া হলো, কিন্তু সবগুলো লাইনকে তো আর অ্যানালাইসিস করা হলো না। ধরো যে আমি যে লাইনটা নিলাম, সেই লাইনের বাইরে অন্য যে লাইনগুলো, সেখানে আবার সে ভালো লিখছে, সেটা আমার চোখে পড়ে নাই, তখন
এটাকে আসলে সঠিকভাবে আমরা জাজমেন্ট করতে পারবো না। এটাই হচ্ছে টাস্ক অ্যাসিস্ট্যান্ট মেথডের ডিমেরিট, যে আমরা কমপ্লিট যে রাইটিংটা আছে এটাকে আমরা প্রপারলি জাজ করতে পারি না, শুধুমাত্র তার গুটি কয়েক লাইন নিয়ে আমরা কাজ করি। এমনও হতে পারে যে একটা কোটেশনের উপর ভিত্তি করে এই টাস্ক অ্যাসিস্ট্যান্ট মেথডটা অ্যাপ্লাই করা হয়েছে। দ্যাটস দ্য লিমিটেশন অফ টাস্ক অ্যাসিস্ট্যান্ট মেথড। ঠিক আছে, আর বাদ বাকি যা আছে সবই মেরিট। আমরা এটার দ্বারা ক্লাসিক বুঝতে পারি, কবিতার কোয়ালিটিস বুঝতে পারি। ঠিক আছে, কবিতা চেনার একটা বেসিক বা ইনিশিয়াল স্টেপ আমরা এটার সাহায্যে পাই। ঠিক আছে, একটা দর্পণ পাই আমরা, সেটা চেনা জানার একটা মাধ্যম পাই। এগুলো হচ্ছে তার মেরিট। আর ডিমেরিটস হচ্ছে এই যে উই ক্যানট কমপ্লিটলি জাজ দ্য পোয়েম। ঠিক আছে, আমরা কবিতাটাকে ইনস এন্ড আউট, খুঁটিনাটি যা আছে সবকিছু অ্যানালাইসিস করার অবস্থাটাই টাস্ক অ্যাসিস্ট্যান্ট মেথডের মধ্যে নাই। তো মোটামুটি এই যে টাস্ক অ্যাসিস্ট্যান্ট মেথডের যে এই ব্যাপারটা, এটা মেরিটস ডিমেরিটস এই সবকিছু মিলে স্টাডি অফ পোয়েট্রি। এই সেগমেন্ট বাদে আর এখান থেকে কোনো আলোচনা নাই। তো এখান থেকে আরেকটা ব্রড কোশ্চেন যেটা আলোচনা করতে হয়, পোয়েট্রি as the criticism of life. The poetry is the criticism of life governed by poetic truth and poetic beauty. Governed by the law of poetic truth and poetic beauty. এই কোশ্চেনটা অ্যানালাইসিস করতে বলা হয়। তাহলে কবিতার বিষয়বস্তু কেমন হবে এবং সেখানে কি পোয়েটিক ট্রুথ এন্ড পোয়েটিক বিউটি, এই যে পাঁচটা কোয়ালিটিস কবিতার মধ্যে কিভাবে আসবে এবং সেটা আমাদের জীবনকে কিভাবে রিপ্রেজেন্ট করবে। এই কবিতাটা ক্লোজার টু লাইফ হবে, আমাদের জীবনের কথা বলবে। এইটা এই বিষয়গুলা ওই কোশ্চেনটাতে ডিসকাস করে দিতে হবে। তারপরে এখান থেকে আলাদা একটা কোশ্চেন আসি, এস্টিমেটের কোশ্চেনটা, সেটা শর্ট কোশ্চেনে বেশি আসতে দেখা যায়। ঠিক আছে, আর ব্রিফের জন্য যে ছোট ছোট পয়েন্ট গুলা আগের ভিডিওতে পড়াইছিলাম ওগুলোর বাইরে ওখান থেকে আর কোনো ব্রিফ কোশ্চেন আসে না, জাস্ট ওগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে মোটের উপরে দ্য স্টাডি অফ পোয়েট্রি। দেখি এটার উপরে এটার আউটকাম কেমন হয় সেটার উপরে ভিত্তি করে দ্য মেটাফিজিক্যাল পোয়েট আসবে। ঠিক আছে, ভালো রেসপন্স না পেলে হয়তো পরবর্তী ক্লাসের আগ্রহটা থাকবে না, কারণ অনেক দিন পর, এটা অনেক একটা লম্বা ব্রেকের পরে আবার ক্লাসে ব্যাক করা, এটার জন্য ফিডব্যাকটা খুব জরুরি। ঠিক আছে, তো দেখা যাক আপনারা কতদূর ক্লাস আদায় করে নিতে পারেন আমার কাছ থেকে। ধন্যবাদ।